নমস্কার সবাইকে, স্বাগত জানাই ইউপি ব্লগ সিরিজের 3rd এপিসোডে। আজকে আমরা চলে এসেছি প্রয়াগরাজ, আর এই ব্লগে আমি দেখাবো আপনারা এখানে 24 ঘন্টায় কী ঘুরে নিতে পারেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং সকলকে। আজকে 15ই ডিসেম্বর, এখন সময়টা 5:15। আমরা বারাণসীর হোটেল চেক আউট করে নিয়েছি, এখন চলে এসেছি বারাণসী জাংশন রেলওয়ে স্টেশনে। আজকে আমরা যাচ্ছি প্রয়াগরাজ। এখান থেকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আছে, যেটা 6:45-এ ছাড়বে। চলুন ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো আমাদের ট্রেন চলে এসছে। আমি প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে চড়বো, তো ওটার জন্য এক্সাইটেড। খুব ভালো লাগছে ট্রেনটা বাইরে থেকে দেখতে। তো চলুন ভিতরে কেমন দেখি। এখন টাইম সকাল 7টা। আমাদের ট্রেন বারাণসী স্টেশন থেকে ছাড়লো। প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা প্রয়াগরাজ স্টেশন পৌঁছে যাব। একটু পরে হয়তো টি সার্ভিস শুরু হবে, তো তখন দেখাচ্ছি। ট্রেন চলা শুরু হতেই চা বিস্কুট চলে আসলো। বাইরের দৃশ্যটা পুরো কুয়াশায় ঢাকা ছিল। শীতকালে ইউপির বেশিরভাগ চত্বরেই এরম কুয়াশা পড়ে, আর তার জন্যে প্রচুর রোড অ্যাক্সিডেন্টও হয়। আমাদের এই ট্রেন নিউ দিল্লি অবধি যাবে। তার মাঝে শুধু 2টো স্টেশন, প্রয়াগরাজ আর কানপুর। সবাইকে ওয়েলকাম টু প্রয়াগরাজ। এখন টাইমটা 9:06। আমরা জাস্ট বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামলাম। তো এখন এখান থেকে অটো নিয়ে হোটেলের দিকে রওনা দিচ্ছি। হোটেলটা আমাদের এখান থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে আছে, মানে প্রয়াগরাজ সঙ্গমের সামনে আছে। আমরা নেমেছি প্রয়াগরাজ জংশনে। তো চলুন হোটেলের দিকে রওনা দিই। স্টেশন থেকে অটো নিয়ে নিলাম হোটেলে যাওয়ার জন্য। চলুন দেখি কত টাইম লাগে যেতে। এখন বাজে 9:30। আমরা আমাদের হোটেলের সামনে আসলাম। হোটেলের নাম হচ্ছে হোটেল গঙ্গা নিবাস। চলুন চেক ইন করি, তারপরে রুমটা দেখাই আপনাদেরকে। চলুন আপনাদের রুম ট্যুর দিয়ে দিই। এটা বারান্দা এরিয়াটা বলতে পারেন। এখানে একটা কাউচ আছে, কফি টেবিল আছে। এইখানে হচ্ছে বড় একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা খুলে দেখি, তো লম্বা একটা ব্যালকনি আছে। এবার চলুন রুমে যাই। রুমটা মোটামুটি আছে, মানে ঠিকঠাক বলতে গেলে। এখানে 2টো চেয়ার, টেবিল, বেড, এখানে টিভি, কাবার্ড, এখানে একটা মিরর আছে। আর এখানে ওয়াশরুমটা ভালো না। ওয়াশরুমটা একটা এরকম, ওয়াশ বেসিন, মিরর, গিজার আছে। এটাই আমাদের স্টে, একদিনের জন্যই স্টে। কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো। তো আমরা হোটেল থেকে একটু ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়েছি প্রয়াগরাজ ঘুরে দেখার জন্য। যে অটোওয়ালাটা যে আমাদের স্টেশন থেকে এনেছে, তিনি আমাদেরকে প্রয়াগরাজ ঘুরিয়ে দেখাবেন। 1000 রুপিস চার্জ পড়ছে। সব পয়েন্টসগুলো ঘুরিয়ে দেখিয়ে দিবেন। আমরা প্রথম পয়েন্টে এসেছি, যেটা হচ্ছে আলোপি দেবী মন্দির। তো এখানে চলুন দেখি। আমরা পুজোর সামগ্রী নিয়ে নিচ্ছি আলোপি দেবী মন্দিরে পুজো দেওয়ার জন্য। একটু পরেই শৃঙ্গার হবে বলছে, তো ওটা আমরা দেখতে পারবো। আলোপি কথাটার অর্থ হলো অদৃশ্য বা ডিসঅ্যাপিয়ার্ড। এই মন্দিরের সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে এখানে কোনো ঠাকুরের মূর্তি নেই, শুধু একটা কাঠের আসন আছে, যেটাকে পুজো দেওয়া হয়। মনে করা হয় সতীর লাস্ট বডি পার্ট এখানেই পড়ে, যেখানে তার অন্তর্ধানের সমাপ্তি ঘটে। তাই আলোপি দেবী মন্দিরকে সতীপীঠের মধ্যে সবচেয়ে পবিত্রতম তীর্থস্থান মানা হয়। আলোপি দেবী মন্দিরে আমরা পুজো দিলাম। তো এখন চলুন নেক্সট স্টপ মেবি আমরা কোনো জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আমি অর্ডার দিয়েছি ইডলি, বাবাও ইডলি অর্ডার দিয়েছেন, মা অর্ডার দিয়েছে আলু পরাঠা। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি আনন্দ ভবনে। এটা পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মস্থান। তো পিছনে খুব সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে। আনফর্চুনেটলি আজকে সোমবার, এন্ট্রিটা বন্ধ আছে। মানে ভিতরে যেতে খুব ইচ্ছা করছে, কিন্তু আনফর্চুনেটলি আজকে যাওয়া গেল না। বাইরে থেকে বিল্ডিংটা খুব অসাধারণ লাগছে। পরের বার প্রয়াগরাজে আসি নিশ্চয়ই এখানে যাব। মানে একটা প্রাইম অ্যাট্রাকশন ছিল, বাট এটা এবার আর দেখা হলো না, তো খারাপ লাগছে খুব।
আমরা এখন চলে এসেছি বড়ে হনুমান টেম্পলে। এখানে আমাদের ড্রাইভারদা বলছিল প্রত্যেকবার গঙ্গার বার আসে আর এই পুরো চত্বরটাকে ডুবিয়ে দেয়, আর প্রত্যেকবার এটাকে রিবিল্ড করা হয়। এই মন্দির একদম জল টাচ করে যায়, তো ওখান দিয়ে এন্ট্রান্স দিয়ে ঢুকছি। এখানেই সবচেয়ে বড় স্লিপিং হনুমানের আমরা মূর্তি দেখতে পারবো, তো চলুন ওটা দেখে আসি। আমরা বড়ে হনুমান মন্দিরটা দেখে আসলাম, খুবই ভালো লাগলো দেখে। মানে প্রথমবার এমন একটা মূর্তি দেখলাম যেটা শুয়ে আছে। এটা আগে আমি তো কোনোদিন দেখিনি, আর কোনো অন্য জায়গায় আছে কিনা আমি শিওর না। ভালোই বড় হনুমানের মূর্তিটা, মানে এরকম পাটা একটু সাইড করে মূর্তিটা শুয়ে আছে, আর উপরে ফুল টুল দেওয়া সব, তো খুবই ভালো লাগলো দেখে। তো বড়ে হনুমানের মন্দিরের একটু কাছেই আমরা এখন সঙ্গম ঘাটে চলে এসেছি, প্রয়াগরাজ সঙ্গম ঘাটে। তো চলুন এখানে বোট রাইড করে ত্রিবেণী সঙ্গমের দিকে যাব। আমরা একটা বোট বুক করলাম, যেটা 3 জনের জন্য 1500 টাকা নেবে, আর ত্রিবেণী সঙ্গম অব্দি ঘুরিয়ে আনবে, যেখান থেকে আমরা জল কালেক্ট করব। আমরা এখান থেকে বোটে পার হচ্ছি। এইটাই আমাদের বোট। লাইফ জ্যাকেট পরে সবাই রেডি হয়ে গেছি। চলুন ত্রিবেণী সঙ্গম ঘুরে আসি। বোটে সবাই ঠিকভাবে বসে গেছে। সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। এখানে সাইবেরিয়ান পাখিগুলো দেখা যাচ্ছে, কিছু দানা দিলাম আমরা। খুবই শান্তি একদম জায়গাটা। তো ওখানে ত্রিবেণী দেখা যাচ্ছে, যমুনা আর গঙ্গা ওখানে এক হচ্ছে, আর সরস্বতীটা দেখা যাচ্ছে না। তো এটা ত্রিবেণী সঙ্গম হয়ে গেছে। সেরা একটা এক্সপিরিয়েন্স। আমরা ত্রিবেণী ঘুরে আবার রিভার ব্যাংকটার দিকে ফেরত যাচ্ছি। সবারই খুবই ভালো লেগেছে, সুন্দর একটা মুহূর্ত, খুব ভালো লাগছে। এখন বাজে 1:20। আমাদের বোট রাইডটা প্রায় 45 to 50 মিনিটসের ছিল। এখন জাস্ট বেরোলাম। আবার বলে দিচ্ছি, 3 জনের 1500 প্রাইস লেগেছে। এরপরে আমরা ত্রিবেণীর ধারেই অবস্থিত আকসাই ঘাটে আসলাম, যেটা আকবর ফোর্ট বা আলাহাবাদ ফোর্টের মধ্যে অবস্থিত। এই বটগাছটি হিন্দু মাইথোলজিতে অনেক জায়গায় উল্লেখ করা আছে, তাই এটিকে খুব গুরুত্বপূর্ণ মানা হয়। লোককথা অনুসারে সম্রাট জাহাঙ্গীর আকসাই বট গাছটাকে গোড়া থেকে কেটে ফেলেছিলেন এবং এর গোড়ার উপর একটা জ্বলন্ত লোহা গেঁথে দিয়েছিলেন, যাতে এটি আর না গজাতে পারে। কিন্তু 1 বছরের মধ্যেই গাছটি আবার বাড়তে শুরু করে দেয়। আমাদের নেক্সট পয়েন্ট নাগ ভাসুকি টেম্পল। এই মন্দিরে ভাসুকিকে পুজো দেওয়া হয়, যাকে হিন্দু ধর্মে বলা হয় সর্পরাজ বা দ্য কিং অফ সার্পেন্টস। গঙ্গার কাছে হওয়াতে এই মন্দিরে অনেকে পিণ্ডদানও করে। আমরা দেখলাম অক্ষয় ভাট, পাতালপুরি টেম্পল আর নাগ মন্দির। এখন 2:20 বাজে। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। তো আপনাদের দেখাচ্ছি কি খাচ্ছি আমরা। এখন 3টে বাজে। আমরা লাঞ্চ করে একটু হোটেলে আসলাম, একটু রেস্ট করব। তারপরে বিকেলবেলায় আমরা আরেকটা জায়গায় যাব, ওটা যমুনা নদী পার করে, সেটা হচ্ছে শিবালয় পার্ক। তো ওখানে রাত্রে হচ্ছে লাইটিং শো वगैरह হয়, তো ওটা দেখবো। দিনের বেলার ক্রিয়াকর্ম আজকে এখানেই শেষ হচ্ছে। এখন বাজে 6:30। আমরা হোটেলে একটু রেস্ট ফেস্ট করে চলে আসলাম শিবালয় পার্কে। আমাদের হোটেল থেকে এখানে ডিস্টেন্স প্রায় আধা ঘন্টা লেগেছে, অটোতে করেই এসেছি। তো চলুন শিবালয় পার্কটা ঘুরে আসি।
এই শিবালয় পার্কে শিব ঠাকুরের যত বড় বড় মন্দির আছে ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে, সেটা সবগুলোর মিনিয়েচার আপনারা দেখতে পারবেন। যেরকম কেদারনাথ মন্দির, মহালক্ষেশ্বর মন্দির, বৈদ্যনাথ টেম্পলও আছে। তো সব টেম্পলের মিনিয়েচার আপনারা একই জায়গায় পেয়ে যাবেন। এখানে এন্ট্রি চার্জ হচ্ছে 50 রুপিস অ্যাডাল্টদের জন্য। তো ওটা কেটে আমরা ঢুকে পড়েছি কম্পাউন্ডের ভিতরে। এটা পশুপতিনাথ টেম্পলের রেপ্লিকা, যেটা আমরা 2 বছর আগে নেপালে দেখেছিলাম। তো ওনারা বললো যে লাইটিং শোটা যেটা এখানে হয় ওটা এখনো স্টার্টই হয়নি, ওটা জানুয়ারি থেকে স্টার্ট হবে। তো ওটা আমরা দেখতে পারলাম না আনফরচুনেটলি, বাট জায়গাটা ভালো আছে, সুন্দর আছে। আপনারা যদি প্রয়াগরাজে স্টে করছেন তাহলে বিকেলবেলা অবশ্যই আসতে পারেন, ঘুরে যেতে পারেন। শিব ঠাকুরের সবই মেন টেম্পলগুলোর মিনিয়েচার রাখা আছে, অনেক কিছু শিখতে পারবেন। আমাদের নিজেদের কালচারের ব্যাপারে জানা তো সবসময় ভালো হয়। চলুন এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। হোটেল যাওয়ার আগে আমরা কিছু সুইটস আর স্ন্যাক্স নিয়ে নিচ্ছি। আর তো বেরোনো হবে না, কারণ এখানে ঠান্ডাটা অনেকটাই পড়ে গেছে। যা কিছু পারি একটা নিয়ে হোটেল চলে যাবো। এখন বাজে রাত 8টা, আমরা চলে এসেছি আমাদের হোটেল। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। প্রয়াগরাজের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানান। আমার এই ভিডিওটা লাইক আর কমেন্ট শেয়ারও করে দিবেন। কালকে সকালে আমরা যাচ্ছি অযোধ্যা, তো ওই ভিডিওটাও মিস করবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে কালকে, টাটা।